গল্পের বাক্সবাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল সিরিজ থেকে একটি রহস্য উপন্যাস হাওয়া সাপ। আজ শুনবেন উপন্যাসটির প্রথম পর্ব। হোটেল দ্য সি ভিউয়ের দোতলার ব্যালকনি থেকে বাতিঘরটা দেখা যায়। পাখি ওড়া পথে দূরত্ব 1 কিলোমিটার হতে পারে আমার বাইনোকুলারের হিসেবে, তবে মানুষ পাখি নয়। জঙ্গল, বালিয়াড়ি এবং পাথর ডিঙিয়ে সিধে পৌঁছানো যদিও একটা অ্যাডভেঞ্চার, অন্তত আমি সেই ঝুঁকি নিতে প্রস্তুত নই। গভীর এবং ভয়াল একটা খাঁড়ির মাথায় ছোট্ট টিলার উপর দাঁড়ানো পুরো ওই বাতিঘর কাদের কীর্তিস্তম্ভ, পর্তুগিজ না মোগলদের, এ নিয়ে পণ্ডিতি তর্ক আছে। কিন্তু এটাই ছিল চন্দনপুরম অনসিতে পর্যটন দপ্তরের দ্রষ্টব্য তালিকার 1 নম্বরে। মাস 2 আগে শোনা গেছে একটা বিপজ্জনক হাওয়ার কথা, স্নেক উইন্ড। কোনো কোনো রাতে সমুদ্র থেকে উঠে আসে নাকি সাংঘাতিক হাওয়া, যার আনুমানিক গড়ন বিশাল সাপের মতন, এবং একে বেঁকে তীক্ষ্ণ শীষ দিতে দিতে ঘুরপাক খেতে খেতে বাতিঘরের ভেতর ঢুকে যায়। সিঁড়ি বেয়ে শীর্ষে উঠে ভাঙা জালনাগুলোর কোনো একটা গলিয়ে সমুদ্রে আছড়ে পড়ে ঝোড়ো প্রশ্বাসের মতো, তারপর ফুরিয়ে যায়। যদিও তার অন্তিম শ্বাসাঘাত ব্রেকারের পর ব্রেকারে কতক্ষণ ধরে সমুদ্রকে আলোড়িত করতে থাকে। প্রাকৃতিক কোনো রহস্যময় ঘটনা গণ্য করা চলে, যেমন নাকি বারমুডা ট্রায়াঙ্গেল। কিন্তু নিচের খাঁড়িতে পরপর কয়েকটি থ্যাতলানো দলাপাকানো লাশ রহস্যটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। এগুলো নাকি সেই ঘাতক হাওয়ারই কীর্তিকলাপ। এবং এর বিস্ময়কর দিকটা হলো, কেনই বা অত রাত্রে ওরা বাতিঘরে ঢুকেছিল। নিচের দরজার তালা প্রতিবারই ভাঙা ছিল। পাহারাদার থাকে খানিকটা দূরে তার সরকারি ঘরে। রাত 10টায় তালা এঁটে সে ফিরে যায়। হাওয়ার তালাটা সে ছাড়া আর কে ভাঙবে? উল্টো স্ক্রুর মতো প্যাঁচালো হাওয়াটা পাক খাইয়ে খাইয়ে জনেশ্বরজিকে ওপরে তোলে, তারপর জানলা গুলিয়ে নিচের সমুদ্রে ছুঁড়ে ফেলে দেয়। আসলামের কি দোষ? এখানকার সমুদ্রে সবখানে অসংখ্য পাথর দেখেছি। বুনো হাতের পাল যেন সমুদ্র স্নানে নেমেছে। আমি দেখেছি ব্রেকারগুলো কি মর্মান্তিক ধরনের ছেলেমানুষই করে। পাথরের পর পাথরে দাপাদাপি করতে করতে তীব্র গতিশীল হতে হতে গুঁড়ো গুঁড়ো ফেনিল আত্মবিনাশ। আষ্টে গন্ধটাও বিরক্তিকর। আর মাঝে মাঝে লক্ষ কোটি শূন্য ড্রাম গড়িয়ে নিয়ে যাওয়ার মতো অভ্যন্তরীণ গর্জন। এমন সমুদ্রে স্নান করা দুঃসাহসিকতা। সব মিলিয়ে চন্দনপুরম উপকূল সৌন্দর্য এবং বিভীষিকার আশ্চর্য সমন্বয়। এখন সেপ্টেম্বরে পর্যটক বিরল। বিকেলে বাতিঘরের দিকে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ঘন কালো মেঘ দেখে মনে হচ্ছিল তুমুল বৃষ্টি আসন্ন, এবং সামনে বিচের দিকটায় ঘুরে আসা যায়। পর্তুগিজ বা মোগলদের তৈরি পাথরের সারবন্দি গুদামঘর যত জরাজীর্ণ হোক, মাথা বাঁচানোর পক্ষে যথেষ্ট। বিচ জনশূন্য। একটু পরে ঝিরঝিরে বৃষ্টি এলে বিচের মাথায় একটা পাথরের ঘরে ঢুকে পড়লাম। হঠাৎ দেখি সামান্য দূরে বিচের উপর প্রকাণ্ড পাথরে বসে এক যুবক আর যুবতী সামুদ্রিক বৃষ্টিকে সারা শরীর দিয়ে নিচ্ছে। ঈর্ষা হচ্ছিল। যৌবন প্রেমের জন্য কত কিছু করতে পারে, এ তো সামান্য। দুপুরে ব্যালকনিতে বসে বাইনোকুলারে সম্ভবত এদেরই দেখেছিলাম। আমার এই বাইনোকুলারটি আমার বয়সকে নিয়ে কখনো সখনো অশালীন রসিকতা করে। পরে মনে হয়েছিল, চুম্বনরত প্রেমিক প্রেমিকাকে কেন প্রয়োজন হয় অন্ধ প্রকৃতির? তাকে নিজের অর্থহীনতাকে অর্থপূর্ণ করে নিতে, সৌন্দর্যকে কিছুক্ষণের জন্য করতলগত করতে।
অবশ্য প্রকৃতিতে অশ্লীল বলে কিছু নেই। হ্রদ আর ভাস্কর্য, তোমাদের ঠিকানা কোথায়? সন্ধ্যায় বৃষ্টিটা থেমে গিয়েছিল। ব্যালকনিতে বসে সমুদ্রের শ্বাস প্রশ্বাসে তৃপ্তির স্বাদ অনুভব করছিলাম। অথবা আমার অনুভূতির ভুল। এ সময় এক পেয়ালা কড়া কফির প্রতীক্ষা ছিল, কিন্তু কুণ্ডনাথন কফি আনতে বড় বেশি দেরি করছে। দক্ষিণ পশ্চিমে বাতিঘরটা অন্ধকারে ডুবে আছে। সেদিকে একটা লাল স্ফুলিঙ্গ সদ্য নিভে গেল। চোখের ভুল নয়, নিশ্চয় কোনো প্লেন মেঘের ভেতরে এইমাত্র ঢুকে গেল। কিন্তু আবার সেই লাল ফুলিঙ্গ। বাইনোকুলার হাতের কাছে বেতের টেবিলে রাখা ছিল। দ্রুত চোখে রাখলাম। কয়েক সেকেন্ড পরে আলোটা আবার নিভে গেল। বাইনোকুলারের হিসেবে টর্চের মুখের সাইজ লাল আলো, কিন্তু আলোটা স্থির ছিল, রশ্মি বিকিরণও করছিল না। কুণ্ডনাথের সাড়া পেয়ে বললাম, এসো, দরজা খোলা আছে। সে ব্যালকনিতে এসে টেবিলে ট্রে রাখল। বিনীতভাবে বলল, বাতি জেলে দেই স্যার? থাক, অন্ধকার আমার পছন্দ। কফির পেয়ালা তুলে নিয়ে বললাম, আচ্ছা কুণ্ডনাথন, তুমি কি কখনো রাতের দিকে বাতিঘরে লাল আলো জ্বলতে দেখেছ? এটা নেহাতি প্রশ্ন, আমার সিদ্ধান্তকে ঝালিয়ে নেওয়ার জন্য। কিন্তু প্রশ্নটা শুনেই কুণ্ডনাথন ভীষণ চমকে উঠল। লাল আলো স্যার? হ্যাঁ, লাল আলো, জ্বলে আবার নিভে যায়। সে গম্ভীর মুখে চাপা স্বরে বলল, দেখেছি স্যার। জনেশ্বরজির লাশ যেদিন পাওয়া যায় তার আগের রাতে এই ঘরে এক আমেরিকান সাহেব মেম সাহেব ছিলেন। ওদের কফি সার্ভ করতে এসে হঠাৎ চোখে পড়ল বাতিঘরের মাথায় যেন লাল আলো জ্বলছে। তার আগেও একবার দেখেছিলাম। তারপর সকালে একজন ট্যুরিস্টের লাশ পাওয়া গেল। কাকেও বলিনি স্যার, কিন্তু আপনি কি আলো দেখেছেন? লোকটি বুদ্ধিমান। গত শীতে এসে ওর সঙ্গে ভাব জমিয়েছিলাম। ওর ফ্যামিলি থাকে কয়েক কিলোমিটার দূরে একটা গ্রামে। সেখানকার পাহাড়ি জঙ্গলে আমাকে কিছু অর্কিডের খোঁজ দিয়েছিল কুণ্ডনাথন। আমাকে চুপ করে থাকতে দেখে সে ভয় পাওয়া গলায় ফের বলল, দেখে থাকলে কাল সকালে আবার একটা লাশ পাওয়া যাবে। একটু ঠাট্টা সুরে বললাম, আজ রাতে তাহলে সেই সাংঘাতিক শিষ্য শোনা যাবে, কি বলো কুণ্ডনাথন? যাবে স্যার, কুণ্ডনাথন জোর দিয়ে বলল। শীষ দিতে দিতে হাওয়াটা আসবে। তুমি শীষের শব্দ তো শুনোনি কখনো? না, নিজে শুনিনি, অনেকে শুনেছে। শুনেছে বলেই তো কথাটা রটেছে। সে তার কাঁধের তোয়ালেতে মুখের ঘাম মুছে বলল, আপনি কি সত্যি আলো দেখেছেন স্যার? দেখেছি। কফিতে চুমুক দিয়ে একটু হেসে বললাম, তবে প্লেনের আলো হতে পারে। আমিও তো স্যার প্লেনের আলো ভেবেছিলাম, কিন্তু পরদিন খাড়িতে লাশ পাওয়া গেল। একবার নয়, দুবার, দুবারই খাড়িতে লাশ। আগের লাশটা শনাক্ত হয়েছিল জানো? না স্যার, কোনো ট্যুরিস্ট হবে। ট্যুরিস্ট হলে নিশ্চয়ই কোনো হোটেলে এসে ওঠার কথা। কুণ্ডনাথন আসতে বলল, পুলিশের ঝামেলার ভয়ে হোটেল মালিকেরা চেপে যায়। কিন্তু রেজিস্টার চেক করলে তো। আমার কথার উপর সে বলল, রেজিস্টারে চেক আউট দেখালেই হলো। কুণ্ডনাথন, হাসতে হাসতে বললাম, সে তোমাদের হোটেলে ওঠেনি তো? তার মুখটা হঠাৎ কাতর হয়ে গেল। বছর 50 বয়স, বেটে মোটা সোটা থলথলে গড়নের এই পরিচারকের তাগড়া কাঁচা পাকা গোঁফ আছে। গোঁফটা কাঁপতে লাগলো।
কিছু গোপন কথা চেপে থাকতে বাধ্য হয়েছে, অথচ বলার জন্য মনে ছটফটানি আছে। এটা সেই সংকটাপন্ন ভাব। সাহস দেবার ভঙ্গিতে ফের বললাম, উঠেছিল? কুণ্ডনাথন বড় বড় চোখে তাকিয়ে থাকল। একটু পরে বলল, আমি তাকে দেখেছিলাম। তুমি তার নাম, ঠিকানা, চেক ইনের তারিখ এনে দিলে বকশিস পাবে কুণ্ডনাথন। মাথাটা একটু দুলিয়ে সে সেলাম ঠুকে বেরিয়ে গেল। কফিতে চুমুক দিয়ে নিভে যাওয়া চুরুটটা জ্বালিয়ে নিলাম। সামুদ্রিক হাওয়া ব্যালকনিকে ছুঁয়ে ছুঁয়ে খেলছে। সামনে সোজাসুজি তাকালে সমুদ্র ঝাউবনের আড়ালে পড়ে যায়। একটু বাঁদিকে ভাঙাচোরা পাথুরে একতলা মোগলাই বা পর্তুগিজ ঘরগুলো দাঁড়িয়ে আছে। একখানে অনেকটা ফাঁকা, সেই ফাঁক দিয়ে সমুদ্র দেখা যায়। রাতের বিচে কোনো আলো নেই। আমার ধারণা বা ইচ্ছে হলো সেই প্রেমিক প্রেমিকা বিচে বসে থাক অন্ধকারে। পরিব্যাপ্ত প্রাকৃতিক স্বাধীনতা সেখানে, আমি তাদের অবাধে খেলতে দিলাম। আসলে নিজে বৃদ্ধ বলে যৌবনকে অনেক বেশি দাম দিয়ে থাকি। এই মরশুমে চন্দনপুরম অনস্থিতে আমার ছুটে আসার পেছনে সুনির্দিষ্ট একটা উদ্দেশ্য ছিল, যেটা এবার বলা দরকার। গত মাসের শেষাশেষি এখানে কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের উদ্যোগে সমুদ্র তরঙ্গ থেকে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা শীর্ষক একটি সেমিনার হয়। আন্তর্জাতিক পর্যায়ের সেমিনার, কাজেই ঝাঁকে ঝাঁকে তথাকথিত মিডিয়াম্যানদের আবির্ভাব স্বাভাবিকই ছিল। তাদের মধ্যে ফ্রিল্যান্স সাংবাদিকের সংখ্যা কম ছিল না। সেমিনার শেষে সবাই যে যার ঠিকানায় ফিরে যায়। ফেরেনি শুধু একজন, সুমিত্র গুহরায়। ২৬ বছর বয়স, রোগা, ফর্সা, উচ্চতা আন্দাজ ৫ ফুট ৩ ইঞ্চি। কয়েকটা ইংরেজি, বাংলা, হিন্দি পত্রিকায় পুলিশের মিসিং স্কোয়াডের পক্ষ থেকে ছবি ছাপানো হয়েছিল। টিভিতেও ছবিটি দেখেছি, কিন্তু এ যাবৎ খোঁজ মেলেনি। চন্দনপুরম পুলিশও হদিস দিতে পারেনি। অথচ এখানে এসে শুনছি বাতিঘরের খাঁড়িতে ৫টা লাশের খবর। আশ্চর্য ব্যাপার। স্থানীয় পুলিশ কিংবা চন্দনপুরম ডেভেলপমেন্ট অথরিটি সিডিএ এ নিয়ে মাথা ঘামাননি, সেটা বোঝা যায়। সেই খবর কাগজে বেরোয়নি। এখানে পৌঁছানোর পর কুণ্ডনাথনের মুখে আমি খবরটা পেয়েছি। সিভিউ হোটেলের ম্যানেজার গোপাল কৃষ্ণনের বক্তব্য, খবর চেপে রাখার পেছনে পর্যটন দপ্তরের হাত আছে। পর্যটন অর্থনীতি, আজকাল শব্দ জুড়ে জুড়ে অদ্ভুত সব টার্ম চালু করা আমলাতন্ত্রের আরামকে দ্বারা বিলাস। নিছক বিলাস বলা ভুল হবে, এর পিছনে অর্থনীতি আছে। কমিশনভোগী দালাল, রাজনীতিওয়ালা, কন্ট্রাক্টর আর আমলাতন্ত্রের একটা দৃষ্টিচক্র অধুনা দেশ জুড়ে লুট চালাচ্ছে। তো সুমিত্র গুহরায় ফটো ফিচারিস্ট হিসেবে বেশ নাম করেছিল। কলকাতার সর্বাধিক প্রচারিত দৈনিক সত্যসেবক পত্রিকায় তার কিছু সচিত্র ফিচার আমি পড়েছিলাম, যেগুলি প্রায় অ্যাডভেঞ্চারের মানসিকতার লক্ষণ এবং প্রাণের ঝুঁকি নিয়ে তথ্য সংগ্রহ। এ থেকে সুমিত্র সম্পর্কে আমার একটা স্পষ্ট ধারণা গড়ে উঠেছিল। তাই সত্যসেবক পত্রিকার সাংবাদিক, আমার বিশেষ প্রীতিভাজন জয়ন্ত চৌধুরী, তার নিখোঁজ বন্ধু সম্পর্কে আমাকে অনুরোধ করা মাত্র রাজি হয়েছিলাম। জয়ন্তকে সঙ্গে নিয়ে নিয়ে সতর্কতার দরুন। তাছাড়া তার স্বভাবে হঠকারিতার ঝোঁক আছে। সকালে এখানে পৌঁছানোর পর থানা এবং সিডিএ অফিসে যাব ভেবেছিলাম, কিন্তু পরে মনে হয়েছিল সেটা হঠকারিতাই হবে। এ ধরনের কেসে তাড়াহুড়ো করা ঠিক নয়। আজকাল বোঝাই যায় না কোথায় কোন স্বার্থ ওত পেতে আছে। এক বৃদ্ধ রিটায়ার্ড কর্নেল নীলাদ্রি সরকার কেনই বা খাঁড়ির লাশ বা সমুদ্র তরঙ্গ থেকে বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত সেমিনার নিয়ে খোঁজখবর করতে এসেছেন?
একটা স্বাভাবিক সন্দেহের উদ্রেক হবে এবং আমার পথ নিরঙ্কুশ হবে না। সিভিয়ার ম্যানেজার গোপাল কৃষ্ণন অবশ্য গত ডিসেম্বরে আমাকে বাতিগ্রস্ত সাব্যস্ত করেছিলেন। এটাই আমার বাড়তি সুবিধা। সমুদ্র তরঙ্গ থেকে বিদ্যুৎ উৎপাদন ব্যাপারটা নিয়ে তার সঙ্গে কথা বলেছি। শুনেছি বাতিঘরের নিচের খাড়িতেই একটা প্রজেক্ট হবে। সাইট সিলেকশন হয়ে গেছে নাকি। গোপাল কৃষ্ণন বিষয়টি বোঝেন। খাড়িতে একটা কংক্রিটের ঘর তৈরি হবে, যার একদিকে তলার অংশ খোলা থাকবে। সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়ে তীব্র বেগে সেই ফাঁক দিয়ে ঢুকে একটা টারবাইনকে ধাক্কা দেবে ক্রমাগত। টারবাইন ঘুরবে, ঘরের মাথায় থাকবে জেনারেটর। গোপাল কৃষ্ণনের মতে কস্টলি প্রোডাকশন, মিস ইউজ আ লাট্রা অব মানি অ্যান্ড আ লেবার। বাতিঘরে সাংঘাতিক হওয়ার উপদ্রব সম্পর্কে আপনার কি ধারণা? দ্যাট স্নেক উইন্ডা? নিছক গুজব? জানি না, তবে বাতিঘরটা নিয়ে আগেও অনেক ভূতুরে গল্প শুনেছি। এবারকারটা নতুন। তবে বলুন। এখানে সমুদ্র খুব আদিম, সভ্যভব্য নয়। শুধু টুরিস্টরা নয়, আমরা সবাই সভ্যভব্য সমুদ্র দেখতে ভালোবাসি। যে সমুদ্রে স্নান করা যায়, হুল্লোড় করা যায়, নেড়ে চেড়ে দেখা যায়, স্বাদ নেওয়া যায়, এমন সমুদ্রই মানুষের প্রিয়। এখানকার সমুদ্রকে আকর্ষণীয় বলা চলে না কর্নেল সরকার। এখানকার একমাত্র আকর্ষণ ওই বাতিঘর। উঁচুতে উঠে অনেক দূর পর্যন্ত সমুদ্রের চেহারা দেখার সুযোগ দেয় বাতিঘরটা। পূর্ব উপকূলে আর কোথায় আপনি সমুদ্রের অতটা বিশালতা দেখতে পাবেন চিন্তা করুন। শুনলাম বাতিঘর সম্প্রতি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। হা হা, জনেশ্বরজির আত্মার সম্মানে সেমিনারের জন্য উনি 3 লাখ টাকা দান করেছিলেন। চক্ষু লজ্জা কর্নেল সরকার। প্রজেক্টের কন্ট্রাক্ট জনেশ্বরজিই পেতেন, আমি বাজি রেখে বলতে পারি। সম্ভবত গোপাল কৃষ্ণন সেই ধরনের লোক যারা সব ঘটনার যুক্তিসম্মত ব্যাখ্যা দিতে চান। তবে বুঝতে পেরেছি স্নেক উইন্ড অর্থাৎ কিনা ঘাতক সামুদ্রিক সর্পিল হাওয়া সম্পর্কে উনি কোনো ব্যাখ্যা খুঁজে বের করতে পারেননি এখনো। আবার এও বুঝেছি বাতিঘরটা নিয়ে বরাবর ভুতুরে গুজব ছিল। রাত 9টায় নিচের ডাইনিং হলে ডিনার খেতে গেলাম। ডাইনিং হলে ছড়িয়ে ছিটিয়ে 5 জন ডিনার প্রত্যাশী বসেছিলেন। এক প্রৌঢ় দম্পতি, সম্ভবত গোয়ানিজ। একজন বেটে গাট্টা গোট্টা মধ্যবয়সী, সম্ভবত তামিল। একজন রাগী চেহারার যুবক, সম্ভবত বাঙালি, এবং একজন শ্বেতাঙ্গ ইউরোপীয়। এরা সবাই বোর্ডার কিনা জানি না, কারণ এখানে রুচির কারণে বাইরের লোকেরাও মহার্ঘ খাদ্য খেতে আসে। লাঞ্চের সময় ডাইনিং হলে আমি একা ছিলাম, কারণ ততক্ষণে লাঞ্চ পর্ব শেষ। আমার ফিরতে দেরি হয়েছিল এবং তখন প্রায় 2:30 বেজে গিয়েছিল। কোণার দিকে জানালার পাশে টেবিলে বসলাম। পেছনের দরজায় ঝোলানো পর্দার ফাঁকে রিসেপশন এবং লাউঞ্জের কিছু অংশ দেখা যাচ্ছিল। রিসেপশন কাউন্টারে মোটামুটি সুন্দরী অ্যাংলো যুবতী, ডিসেম্বরে একে দেখিনি, হেসে হেসে কথা বলছিল কারো সঙ্গে। একটু ঘুরে দেখে নিলাম কাউন্টারের টেবিলে বাঁ হাত কনুই পর্যন্ত বিছিয়ে ঝুঁকে আছেন ম্যানেজার গোপাল কৃষ্ণন। লাউঞ্জের সোফায় বসে পত্রিকা পড়ছেন এক ভদ্রলোক। পরনে টাই স্যুট, কোনো কোম্পানি এক্সিকিউটিভ না হয়ে যান না। কুণ্ডনাথন এগিয়ে এলো আমাকে দেখে। আপনার ডিনার উপরে পাঠিয়ে দিতাম স্যার। আসতে বললাম, এরা সবাই কি বোর্ডার? হ্যাঁ স্যার, আজকাল রাতে এত দূরে কেউ ডিনার খেতে আসে না। স্নেক উইন্ডের ভয় নাকি? কুণ্ডনাথন হাসল না, তাকে উদ্বিগ্ন দেখাচ্ছিল। বলল, সন্ধ্যার পর রাস্তায় লোক দেখা যায় না। এই সময় যে রাগী চেহারার যুবকটিকে বাঙালি ভেবেছিলাম,
সে দক্ষিণী ভাষায় কুণ্ডনাথনের উদ্দেশ্যে কিছু বলল। কুণ্ডনাথন তার কাছে চলে গেল। মনে মনে হাসলাম। তাহলে সত্যিই দেখা এবং জানা এক জিনিস নয়। অথচ আমার সম্পর্কে চালু গুজব আমি নাকি অন্তর্যামীর প্রায় একটি পার্থিব সংস্করণ এবং আমার দৃষ্টি নাকি গামারস্যির মতো ইস্পাতের প্রাচীর ভেদী। খাওয়া শেষ করেছি, এমন সময় আমার বুক কাঁপিয়ে বিচে দেখা সেই প্রেমিক প্রেমিকার আবির্ভাব। দুটো টেবিলের ওধারে ওরা মুখোমুখি বসল। এমন চঞ্চল হাসি খুশি যৌবন এদেশে কদাচিৎ দেখেছি। ওরা বাংলায় কথা বলছিল চাপা স্বরে। এও আমার বিহবলতার জন্য যথেষ্ট। কিন্তু প্রশ্ন হলো, ওরা কি স্নেক উইন্ড সম্পর্কে কিছু শোনেনি? সাবলীল সৌন্দর্যের সঙ্গে ঈষৎ কুণ্ঠার পরিশীলিত মিশ্রণ আমাদের প্রাচ্য যৌবনের নাকি সাধারণ লক্ষণ। সেই মিশ্রণ দেখছি না। বেপরোয়া উদ্যমতা চন্দনপুরমের বন্য আদিম সমুদ্রের কাছে কি ওরা সংগ্রহ করেছে? কিন্তু হানিমুন করতে চন্দনপুরমকে বেছে নিল কেন, যে সমুদ্রে স্নান করা প্রায় অসম্ভব? মেয়েটির সিঁথিতে সিঁদুর আছে কিনা কম আলোর জন্য দেখা যাচ্ছিল না। ন্যাপকিনে হাত মুছে চুরুট ধরালাম। কুণ্ডনাথন এগিয়ে এসে জিজ্ঞেস করল, কফি ঘরে পৌঁছে দেবে নাকি এখানে বসেই খাবো? কুণ্ডনাথন ভাঙাচোরা ইংরেজি বলে। সঠিক শব্দটি খুঁজে না পেলে হিন্দি বসিয়ে দেয়। ওর প্রশ্নের জবাবে ইচ্ছে করেই বাংলায় বললাম, ওপরে পাঠিয়ে দিও। স্যার? এবার ইংরেজিতে বললাম। কুণ্ডনাথন সরে গেল, কিন্তু আমার তীর লক্ষ্যভেদ করেছিল। ওরা দুজনেই ঘুরে আমার দিকে তাকালো। দৃষ্টিতে ঈষৎ বিস্ময় ছিল। অনেকে আমাকে বিদেশি কিংবা কোনো সময়ে পাদ্রী বাবা বলে ভুল করে। বিদেশি পাদ্রীরা আবার চমৎকার বাংলাও বলেন, কিন্তু ওদের বিস্ময় সে ধরনের নয়, হকচকে ওঠার মতন। যুবকটি দৃষ্টি সরিয়ে নিল, কিন্তু তার হাবভাবে আর সেই স্বাভাবিকতা লক্ষ্য করছিলাম না। যুবতীটি মাঝে মাঝে চোখ তুলে আমাকে দেখে নিচ্ছিল। কাজে সিদ্ধান্ত করলাম, হানিমুন নয়, অর্থাৎ ওরা দম্পতি নয়, খাঁটি প্রেমিক প্রেমিকা। সিঁদুরের ক্ষেত্রে ধর্তব্য নয়, কিন্তু চন্দনপুরম বেছে নিল কেন ওরা? আমি উঠে দাঁড়াতেই যুবকটি আমার দিকে তাকালো। এই সুযোগটা নিলাম। কলকাতা থেকে? হ্যাঁ। কোথায় উঠেছেন? কাছেই। একটু হেসে বললাম, 1 কিলোমিটারের মধ্যে কোনো হোটেল নেই, কাজেই নিশ্চয়ই কাছাকাছি নয়। সো হোয়াট? এই ফুঁসে ওঠা আশা করিনি। দেখায় এবং জানায় সত্যিই দুস্তর ফারাক। ছোটখাটো অট্টহাসি হেসে বললাম, শুভ মধুচন্দ্রিমা। তারপর পিছু না ফিরে লাউঞ্জে গিয়ে ঢুকলাম। গোপালকৃষ্ণন নেই, সম্ভবত নিজের ঘরে গেছেন। রিসেপশনিস্ট মেয়েটি হাই করল। তার সম্ভাষণে সাড়া দিয়ে সোফায় বসে পত্রিকা পড়া ভদ্রলোকের দিকে তাকালাম। উনি আমার দিকে তাকিয়েছিলেন। এবার ঘড়ি দেখলেন। কারা প্রতীক্ষা করছেন হয়তো। হাট করে খোলা বড় দরজার বাইরে একটা গাড়ি দেখা যাচ্ছিল। কার্পেট মোড়া সিঁড়ি বেয়ে ঘরে ফিরলাম। দরজা খোলাই রইল। ডিনারের পর 1 পেয়ালা কফি আমার চাই। ব্যালকনিতে বসে অন্ধকারে বাতিঘরটার দিকে তাকিয়ে চুরুট টানতে থাকলাম। আবার সেই লাল আলো, ঘাতক হাওয়া এবং খাড়িতে লাশ পড়ার সম্ভাবনা আমার মগজে ঘুরপাক খাচ্ছিল। কিছুক্ষণ পরে কুণ্ডনাথনের সাড়া এলো। সে জানে তার জন্য দরজা খুলে রাখি, কিন্তু লোকটি অতিশয় ভদ্র। খ্রিস্টান মিশনারি স্কুলে কবছর পড়েছিল, বিলেতে আদব কায়দা জানে। টেবিলে কফি রেখে সে উর্দির পকেট থেকে ভাঁজ করা একটা কাগজ দিল। আসতে বলল,
মেরি রিসেপশনে নতুন এসেছে। তারিখটা আমার মনে ছিল, 27 আগস্ট। সন্ধ্যা 6টায় চেক ইন করেছিল। মেরিকে বলা মাত্র রেজিস্টার দেখে লিখে দিল। ওকে বলেছি আপনার দরকার আছে। কাগজটা খুলে নিরাশ হয়েছিলাম। সুমিত্র গুহরায় নয়, একে দাশগুপ্ত এবং ঠিকানা কলকাতারই। বললাম, তুমি লাশটা দেখেছিলে? হ্যাঁ স্যার, আমি দেখে এসে বললাম ম্যানেজার সাহেবকে। উনি বললেন, চেপে যাও। সকাল 6টায় চেক আউট দেখিয়ে দিলেন রেজিস্টারে। 6:30টায় একটা বাস ছাড়ে। চন্দনপুরম স্টেশনে 9টায় কলকাতার ট্রেন। পাক্কা হিসেব। চেহারা মনে পড়ছে? রোগা মতো, গায়ের রং ফর্সা। সঙ্গে ক্যামেরা ছিল? ছিল, একটা সুটকেসও ছিল। উত্তেজনা চাপতে চুপচাপ কফিতে চুমুক দিলাম। সুমিত্র হোটেল দ্য শার্কে উঠেছিল 22 আগস্ট সকাল 9টায়। সেখান থেকে চেক আউট করে 27 আগস্ট বিকেল 3টে। চন্দনপুরম স্টেশনে আপ মাদ্রাস মেল পৌঁছয় সন্ধ্যা 6টায়। কাজে পুলিশের তদন্তে কোনো গণ্ডগোল নেই। বিশেষ করে তার ফেরার টিকিট ছিল ওই ট্রেনেরই। রেলে তদন্ত করে পুলিশ জেনেছে সুমিত্র গুহরায় নির্দিষ্ট বগির নির্দিষ্ট বার্থেই ফিরে গিয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে, 1, কোনো কারণে সে ওই ট্রেনে কলকাতা যায়নি। 2, তার টিকিটে অন্য কেউ গিয়েছিল। টিকিট কি সে কাকেও বেচে দিয়েছিল, নাকি তার টিকিট চুরি করা হয়েছিল? 3, সে কোনো কারণে নাম বদলে সিভিউয়ে উঠেছিল এবং সকালে তার থ্যাতলানো লাশ খাড়িতে পাওয়া যায়। শনাক্ত করার মতো কোনো জিনিস লাশের সঙ্গে ছিল না, কিন্তু শুধু কুণ্ডনাথন তাকে চিনতে পেরেছিল। পয়েন্টগুলো মাথায় রেখে বললাম, তুমি সকালে খাড়িতে কেন গিয়েছিলে কুণ্ডনাথন? সে ভরকে গিয়ে বলল, অনেকে গিয়েছিল স্যার। তার চোখে চোখ রেখে বললাম, তুমি কি তাকে রাত্রে হোটেল থেকে বেরোতে দেখেছিলে? ডিনার খেয়ে উনি বেরিয়ে যান। কিছু বলে গিয়েছিল তোমাকে বা অন্য কাউকে? না স্যার, হোটেল তো 24 ঘন্টা খোলা থাকে, আমরা শিফট ডিউটি করি। ওর ক্যামেরা, সুটকেস বা অন্য জিনিসপত্র কি হলো? কুণ্ডনাথন বিব্রতভাবে তাকালো, করজোরে বলল, আমি সামান্য চাকরি টাকরি করি স্যার। কোনো বিপদ হলে আমার পরিবার সমুদ্রে ভেসে যাবে। তোমার কোনো ক্ষতি হয় এমন কিছু করব না কুণ্ডনাথন। আমাকে আশা করি তুমি ভালো জানো। তুমি বুদ্ধিমান কুণ্ডনাথন। তোমার ভালোভাবে বেঁচে থাকার জন্য চাই শুধু খানিকটা সাহস। আর দেখো, আমি একজন অবসরপ্রাপ্ত সামরিক অফিসার। তুমি আমার উপর ভরসা রাখতে পারো। এবার কুণ্ডনাথন এদিক ওদিক তাকিয়ে ফিসফিস করে বলল, সব ম্যানেজার সাহেব নিয়ে গিয়েছিলেন, হয়তো নষ্ট করে ফেলেছেন। কথাটা বলেই সে চলে গেল। উঠে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। ঘরে শুধু টেবিল বাতিটা জ্বালিয়ে রেখে ব্যালকনিতে এসে বসলাম। ওপরে 3টে সুইট এবং 3টে ব্যালকনি। আমারটা পূর্বমুখী, অন্য দুটো দক্ষিণমুখী, তাই দেখা যায় না। তাছাড়া আমার এই সুইটের পরই সিঁড়ি। অন্য দুটি সুইট সিঁড়ির উল্টো দিকে। একটা করিডোর হয়ে পৌঁছতে হয় সে দুটিতে। তাহলে নিখোঁজ সুমিত্র গুহরায়ের খোঁজ পাওয়া গেল। এর পরের ধাপ গোপাল কৃষ্ণনের কাছে পৌঁছনো। লোকটা তো আপাত দৃষ্টে অতিশয় ভদ্র, যুক্তিবাদীও বটে, কিন্তু সুমিত্রের ব্যাপারে নিছক পুলিশের ঝামেলা এড়াতেই ব্যাপারটা চেপে যাওয়া এবং তার জিনিসপত্র গাপ করা সঙ্গত মনে হচ্ছে না। ঝামেলাটা কি আর হতো? একজন বোর্ডার বেঘরে মারা পড়তেই পারে। কোনো হোটেল নিজস্ব এলাকার বাইরে বোর্ডারে কিছু ঘটলে তার জন্য দায়ী হতে পারে না, আইনতই পারে না। কাজেই গোপাল কৃষ্ণনের আচরণ খুবই সন্দেহজনক।
কিন্তু আগ বাড়িয়ে তাকে চার্জ করতে গেলে হিতে বিপরীত হতে পারে। একটা ব্যাপার স্পষ্ট, রিসেপশনিস্ট মেরির সঙ্গে কুণ্ডনাথনের বোঝাপড়া আছে। ম্যানেজারের সঙ্গে মেরির হেসে হেসে কথাবার্তা বলা অবশ্য দেখেছি, সেটা চাকরির স্বার্থে বলা যায়। কুণ্ডনাথনের সঙ্গে মেরির বোঝাপড়া না থাকলে নাম ঠিকানাটা আমি পেতাম না, কিন্তু নাম ঠিকানার বদলে কুণ্ডনাথনকে সরাসরি জিজ্ঞেস করলেই তো সুমিত্রকে আবিষ্কার করতে পারতাম। একটু ভুল করে ফেলেছি। মেরির সঙ্গে কুণ্ডনাথনের বোঝাপড়া থাক বা নাই থাক, মেরিকে আমার তদন্তের সুতোয় জড়িয়ে ফেলেছি। এর কোনো দরকারই ছিল না। চুরুটটা নিভে গিয়েছিল, লাইটার জেলে ধরিয়ে নিলাম। না, হয়তো ঠিক করেছি। গোপালকৃষ্ণনের কানে ব্যাপারটা দুইবার গেলে তার প্রতিক্রিয়া বোঝা যাবে। সে নিজে থেকে আমার সঙ্গে বোঝাপড়ে আসতে চাইবে। দেখা যাক। বাইরে গাড়ির শব্দ শোনা গেল। উঠে গিয়ে পশ্চিমের জানালায় উঁকি দিলাম। পোর্টিকো থেকে সেই গাড়িটা বেরিয়ে যাচ্ছে। গেট পেরিয়েই চন্দনপুরমের দিকে চলে গেল খুবই জোরে। ঘুম ভেঙে গেল। দরজায় কেউ টোকা দিচ্ছিল। টেবিল বাতি জেলে ঘড়ি দেখলাম, 12:20। বললাম, কে? আমি কুণ্ডনাথন স্যার। কি ব্যাপার কুণ্ডনাথন? এত রাতে বিরক্ত করার জন্য দুঃখিত স্যার, কিন্তু এই ভদ্রমহিলার জন্য আপনার ঘুম ভাঙাতে হলো। কোথায় কোন ক্রূর স্বার্থ ওত পেতে আছে ভেবে আগে রিভলভারটা হাতে নিলাম, তারপর ঘরের আলো জ্বেলে দিলাম। আই হলে চোখ রেখে দেখি কাচুমাচু মুখে কুণ্ডনাথন দাঁড়িয়ে আছে এবং তার পেছনে সেই প্রেমিকা। তবু ফাঁদের কথা মাথায় রেখে দরজা খুলে সরে এলাম। আমার হাতে রিভলভার দেখে কুণ্ডনাথন হকচকিয়ে গেল। স্যার, এই ভদ্রমহিলা আপনার সাহায্য চান। কি সাহায্য? ভদ্রমহিলা ঘরে ঢুকে আমার পা ছুঁতে ঝুঁকল। আপনি আমার বাবার মতো, আমাকে বাঁচান, আমি ভীষণ বিপদে পড়েছি। সে কান্না ও শ্বাস প্রশ্বাসের সঙ্গে কথা বলছিল। আমাকে লাউঞ্জে বসিয়ে রেখেও চলে গেল, এখনো ফিরছে না। আমার ভয় করছে। আপনি কলকাতা থেকে এসেছেন, তাই একে বললাম আপনার কাছে নিয়ে যেতে। বসো, আগে শান্তভাবে বসো। ওকে একটা চেয়ারে বসিয়ে দিলাম। কুণ্ডনাথনকে বললাম, ম্যানেজার সাহেব কি বাড়ি চলে গেছেন? সে বলল, রাত 10:30টায় গুপ্তা সাহেবের গাড়িতে চলে গেছেন। কে গুপ্তা সাহেব? মাদ্রাজে থাকেন, জনেশ্বরজির কারবারের পার্টনার। মাঝে মাঝে আসেন এই হোটেলে। ম্যানেজার সাহেবের সঙ্গে বন্ধুত্ব আছে। গাড়িতে আর কে গেল দেখেছ? তাকে চিনি না, চুস্ত পাঞ্জাবি পরে এসেছিলেন। উনি এলে ওর সঙ্গে গুপ্তা সাহেব আর ম্যানেজার সাহেব বেরিয়ে গেলেন। ঠিক আছে, তুমি এসো, দরকার হলে তোমাকে ডাকবো। পালিয়ে বাঁচার ভঙ্গিতে কুণ্ডনাথন সিঁড়ি বেয়ে নেমে গেল। আমার হাতে রিভলভার দেখার আশা করেনি সে। আমিও অবশ্য একটু বাড়াবাড়ি করে ফেলেছি, কিন্তু যে কোনো অবস্থার জন্য তৈরি থাকা ভালো। এ একটা ফাঁদ হতেও পারত। দরজা বন্ধ করে যুবতীর মুখের দিকে তাকালাম। প্রেমিকার সৌন্দর্য ছত্রখান। আমার চোখ কবির নয় যে বিষাদময়ী প্রতিমার সৌন্দর্য দেখতে পাব। তাছাড়া ওই মুখে বিষাদ নয়, উদ্বেগ আর আতঙ্ক নখের আঁচড় কেটেছে। বললাম, কি নাম তোমার? দীপা। দীপা কি? দীপা মিত্র। তোমার সঙ্গীর নাম কি? দীপার ঠোঁট কেঁপে উঠল। একটু ইতস্তত করে ভাঙা গলায় বলল, অমল দাশগুপ্ত। 1 মিনিট বলে টেবিলে রাখা কিটব্যাগের চেন টেনে কুণ্ডনাথনের দেওয়া কাগজটা বের করলাম। ওর সামনে খুলে বললাম,
দেখো তো চেনা মনে হয় নাকি। দীপা নাম ঠিকানাটা পড়ে দেখেই চমকে উঠল। এ তো অমলেরই নাম ঠিকানা। বাই এনি চান্স তুমি সুমিত্র গুহরায় নামে কাউকে চেনো? চিনতাম। দীপা নড়ে উঠল, শ্বাস প্রশ্বাসের সঙ্গে বলল, অমলের বন্ধু ছিল, আমার কয়েকটা ছবি তুলে দিয়েছিল, কাগজে তার ছবি দেখেছিলাম। তার কি হয়েছিল অমল জানে। এখান থেকে অমলকে সুমিত্র একটা চিঠি লিখেছিল। কি লিখেছিল? আমি পড়িনি। অমল বলছিল সুমিত্রকে নাকি কারা ফাঁদে ফেলে মার্ডার করেছে। তোমরা এখানে কবে এসেছো? গতকাল সকালে। কোথায় উঠেছ? অমলের এক ম্যাড্রেসি বন্ধুর একটা কটেজ আছে সেখানে। অমল বলেনি কেন এখানে আসছে? জায়গাটা নাকি দেখার মতো, খুব নির্জন বীচ। দীপা রুমালে চোখ মুছে আসতে বলল, আমার ভয় হচ্ছে অমল আর বেঁচে নেই। হয়তো সুমিত্রের মতো তাকেও কারা ট্র্যাপ করেছে। কর্নেল সাহেব, আপনি একটা কিছু করুন। আমাকে তুমি চেনো? চিনতাম না। হোটেলের বেয়ারা ভদ্রলোক বলল, আপনার নাম কর্নেল নীলাদ্রি সরকার, আপনি আমাকে সাহায্য করতে পারেন। তুমি লাউঞ্জ থেকে থানায় ফোন করলে না কেন? দীপা মুখ নামিয়ে বলল, আমরা লিগালি স্বামী স্ত্রী নই। পুলিশ যদি... বুঝেছি। উত্তেজনা এলে চুরুট তা প্রশমিত করে। চুরুট ধরে বললাম, অমল কোথায় যাচ্ছে বলে যায়নি? কিচ্ছু না, বলে গেল ঘন্টাখানেক পরেই ফিরবে। কোথায় যাচ্ছে তুমি জানতে ইনসিস্ট করনি কেন? আমার মাথায় আসেনি, ভাবলাম পত্রিকা পড়ে 1 ঘন্টা কাটিয়ে দেব। তুমি কি করো? একটা প্রাইভেট কোম্পানিতে স্টেনো টাইপিস্ট। বাড়িতে কে কে আছেন? বাবা বেঁচে নেই, মা আমার কাছে থাকে, দাদা রাঁচিতে থাকে। দীপা আবার ছটফটিয়ে বলল, কর্নেল সাহেব, আপনি একটু খোঁজ নিন প্লিজ। আমার কেন যেন মনে হচ্ছে ওর কোনো বিপদ হয়েছে। এখানে আসার পর অমলের সঙ্গে কাউকে মিট করতে দেখেছো? না, এখানে কারো সঙ্গে ওর চেনা জানা আছে বলে মনে হয়নি। ওর ম্যাড্রাসি বন্ধু তো কলকাতায় থাকে, তার কাছ থেকে কটেজে চাবি নিয়ে এসেছি আমরা। অমল কি করে? একটা অ্যাড এজেন্সিতে চাকরি করে। উঠে দাঁড়িয়ে বললাম, তুমি নিচে লাউঞ্জে গিয়ে অপেক্ষা করো, আমি যাচ্ছি। একটা কথা, কেউ বাইরে যেতে ডাকলে যাবে না, এমনকি কুণ্ডনাথন ডাকলেও না। 2 মিনিটের মধ্যে আমি যাচ্ছি। গল্পের বাক্স বাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সৈয়দ মুস্তফা সিরাজের লেখা কর্নেল সিরিজ থেকে একটি রহস্য উপন্যাস হাওয়া সাপ এর প্রথম পর্ব। এরপরে আসছে দ্বিতীয় পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর। আপনারা যারা গল্পের বাক্স চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন উপন্যাস শুনতে চান তবে নিচের সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন যাতে নতুন কোনো উপন্যাস বা পর্ব দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।